আওয়ামী লীগ আবার ফিরতে পারে রাজনীতিতে বাংলাদেশ? যে আওয়ামী লীগ নেই বলে আওয়ামী লীগের ভোটাররা কিন্তু সবাই যে ভোট দেয়নি তা কিন্তু না। এবার তারা কিন্তু দলে দলে এসে তারা বিএনপিকে ভোট দিয়েছে। কারণ ভবিষ্যতে দেখুন আওয়ামী লীগ কবে কি ফিরবে না ফিরবে, এটা সেই আমাদের 34 বছরের সিপিএম এর মতো। গণতন্ত্রের সুবাতাস বয়ে যাক প্রতিবেশী রাষ্ট্রে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই প্রশ্ন উঠছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক তাহলে কোন পথে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং রাজনৈতিক বিশ্লেষক সৌমিত্র দস্তিদার। কি বুঝছেন তাহলে এই যে নির্বাচনের ফলাফল, সেটাকেই কিভাবে ব্যাখ্যা করবেন? না দেখুন, এটা তো হওয়ার ছিলই। আমি অনেক সময় অনেকবারই বলেছি যে বাংলাদেশ, আপনাকেও অনেকবার বোধহয় বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে তালিবান হয়ে যাবে, এটা ঠিক না। কেন, বাংলাদেশের মানুষকে আমি কিছুটা হলেও চিনি। এই একটা আমি দাবি করেছি, সেই দাবি এখন দেখা গেল সত্যি হলো। মানুষ কিন্তু এবার ভোট দিয়েছে, জামাতকে প্রত্যাখ্যান করেছে। শুধু জামাতকে না, এই যে মব লিঞ্চিং হচ্ছিল, মাজার ভাঙা হচ্ছিল, হ্যাঁ, সংবাদপত্র পরে আক্রমণ হচ্ছিল, সেই সমস্তর বিরুদ্ধেই কিন্তু মানুষ এবার রায় দিয়েছে, পরিষ্কার ম্যান্ডেট দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়যুক্ত করে। এবং অবশ্যই ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক যে ব্যবস্থা তারা চায়, মানুষ চায়, ওখানকার সাধারণ মানুষ চায়, সেটার পরেই তারা কিন্তু পরিষ্কার একটা ম্যান্ডেট দিয়েছে। এবার কেউ কেউ বলছেন এই জামাতে একটা শক্তি বৃদ্ধি করেছে, অমুক করেছে, তমুক করেছে। এটা পেছনে অনেক কারণ আছে, সব তো বিশদে এখন বলা যায় না, ব্যাখ্যা করা যায় না এই মুহূর্তে আর কি অন ক্যামেরা। কিন্তু আপনি যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, সেখানে দেখবেন, আপনি যদি বিক্ষুব্ধ বিএনপিকেও ধরেন, তাহলে কিন্তু সে 60% পরে ভোট পেয়েছে। আর জামাত কিন্তু সেখানে 30-32, খুব বেশি হলে হয়তো 36% ভোট পেয়েছে। এই যে প্রায় ডাবল একটা ফিগার, ভোট অঙ্কের একটা তারতম্য, মানুষের যে একটা বিরাট ম্যান্ডেট, এর থেকেই তো এটা পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে। সৌমিত্রবাবু, আমরা আগেও যখন কথা বলেছি, আপনি বলেছেন যে আওয়ামী লীগের সময় বিরোধীরা অংশগ্রহণ করতে পারেনি, সাধারণ মানুষ তাদের মতামত দিতে পারেনি, ভোট দিতে পারেনি, এমন কথা বলেছিলেন। তো এবারের যে নির্বাচন, তাও কি একেবারেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরোটা হয়েছে বলা যায়? যে ভোট শতাংশ আমরা দেখছি, তাতে কি সত্যিই বলা যায়? আপনি যদি দেখেন, আওয়ামী লীগ অন্যতম বড় দল কিন্তু বাংলাদেশের, তারা নিষিদ্ধ, তারা অংশগ্রহণই করতে পারলো না। দেখুন, এটা তো প্রথম কথা হচ্ছে, এটা সত্যি বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সমস্যা। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে ফিল্ম মেকার বলুন, বাংলাদেশকে ভালোবাসে এই জায়গা থেকেও বলেন, আমার মনে হয় একটা মানে লীগ থাকলে আমার কোনো আপত্তি করার কিছু নেই আর কি। আওয়ামী লীগ থাকলে ভোটটা পরিষ্কার করা যেত যে মানুষ কোন দিকে থাকছে আর কি। তা এখন টেকনিক্যাল যে সমস্ত কারণে, দেখুন আদালতের পরে তো, আমার দেশই বলুন অন্য দেশের আদালতের রায়ের পরে তো আমি তো ওটা কিছু বলতে পারি না, আমরা কেউই কিছু বলতে পারি না। কিন্তু এইটা বারবার প্রমাণ করা হচ্ছে যে আওয়ামী লীগ নেই বলে আওয়ামী লীগের ভোটাররা কিন্তু সবাই যে ভোট দেয়নি তা কিন্তু না। আওয়ামী লীগের ভোটারদের একটা বড় অংশ, যদি আপনি মাইনরিটি হিন্দু দেখেন, তারা বলা হতো যে আওয়ামী লীগের ভোট দেয়। এবার তারা কিন্তু দলে দলে এসে তারা বিএনপিকে ভোট দিয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে, দেখুন এটা আমার খবর না, আমি যদি বলি আপনি বলতেই পারেন আপনি একটু বায়াস হয়ে যাচ্ছেন। এটা সমস্ত দুনিয়ার সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পরিষ্কার যে শেখ হাসিনার সময় যে নির্বাচন হতো, সেই নির্বাচন আর এবারের নির্বাচনের তফাৎটা এই, এবার অনেকদিন পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে, তারা দলে দলে গেছে। যে পার্সেন্টেজটা আপনি দেখছেন, সেই পার্সেন্টেজটা থেকে অনেক বড় পার্সেন্টেজ হতে নিশ্চয়ই খুশি হওয়া হতো। কিন্তু গত কয়েক বছরের যে ভোট হয়েছিল, সেখানে যে পার্সেন্টেজ, ওটা কোনো পার্সেন্টেজ না, ওটা ভুয়া পার্সেন্টেজ। ভুয়াকে আসল বলে চালাবার চেষ্টা হয়েছিল। বরং সেক্ষেত্রে তো আমি বলবো, এখন যেটা প্রতিফলন হয়েছে সমস্ত দলের ক্ষেত্রে আর কি। আওয়ামী লীগ ছিল না, কিন্তু আওয়ামী লীগ যখন ছিল না, আওয়ামী লীগের ভোটটা কোথায় গেল? গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলছেন। গণতন্ত্রের পক্ষে একটা ইতিবাচক ভূমিকা নেওয়া হয়েছে। দেখুন, প্রতিষ্ঠা, গণতন্ত্র, এখন কোন দেশের গণতন্ত্র সার্বিকভাবে খুব একেবারে চূড়ান্তভাবে গণতন্ত্র আপনার লিঙ্কনের সংজ্ঞা মেনে চলছে, এটা আপনি আমায় দেখান। সুতরাং বাংলাদেশের বা তার ব্যতিক্রম কেন হবে? কিন্তু তুলনায় তো নিশ্চয়ই কোনো সন্দেহই নেই যে গণতান্ত্রিক যে পদ্ধতি মেনেই ভোট দেওয়ার হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এবার শপথ নিতে চলেছেন তারেক রহমান। আপনি কিভাবে দেখছেন তার ভূমিকা? তিনি কি
বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে আশা, সেগুলো পূরণ করতে পারবেন? তিনি তো এত বছর ছিলেনই না দেশে। না, দেশে তো তাকে থাকতে দেওয়া হয়নি, সেটাও তো হুম, একটা হুম, অন্য ব্যাপার। তো মানুষ তো তাকে স্বতঃস্ফূর্তভাবে আবার সমর্থন করেছে। এখন দেখুন, জনাদেশ তাকে রায় দিয়েছে, তিনি আশা করি নিশ্চয়ই সুষ্ঠুভাবে তিনি ইতিবাচক ভূমিকা নেবেন আর কি। তার প্রচার এবং তার যে বক্তব্যগুলো আমরা শুনছি আর কি, সবাই কম বেশি শুনছে, হুম, সেটা এখনো পর্যন্ত বোঝা যায় উনি বিদেশে থাকার কারণেই হোক, নানান কারণেই হোক, তিনি অনেক বেশি পরিণত, অনেক সুন্দর কথা বলছেন। এবং সেই কথাগুলো যদি বাস্তবে উনি প্রয়োগ করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষের পক্ষে সেটা একটা ইতিবাচক উদাহরণ হয়ে দাঁড়াবে যে বাংলাদেশ সেখানে গণতন্ত্র ফিরছে, গণতন্ত্র মানে বজায় থাকছে। এইটা দেখুন, আমরা অনেক জিনিসটা বলি না। দেখুন, এই যে তারেক রহমানের বাবা মেজর জিয়া, হুম, মেজর জিয়া কিন্তু দেখুন এই জোট নিরপেক্ষ যে আন্দোলন, তার গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু হুম, ছিলেন মেজর জিয়া আর কি। তো ফলে আমরা সবসময় আশা করব যে বিভিন্ন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শান্তি ফিরবে, গণতান্ত্রিক একটা কাঠামো থাকবে। দেখুন, আমরা তো এইটাই চাই। তারপরে এখন যারাই ক্ষমতায় আসবেন, আমার যে ছবিটা স্টেট ভার্সেস পিপুল, জুলাই 36টি আমার হুম। যে ছবিটা, এবং সেখানেও তো আমি পরিষ্কার বলছি যে স্টেট ভার্সেস পিপুল এখন মানুষের রায়, মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা, আশা করা যেতেই পারে যে তারা একটা ইতিবাচক তারা ভূমিকা নেবে আর কি। জনাব তারেক রহমান এবং বিএনপি, আমার আমার ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আস্থা আছে। এবং সেই আস্থা তারা রাখলে আমি কেন, সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ এবং অবশ্যই আমাদের প্রতিবেশী পশ্চিমবাংলা আমরা যারা থাকি, তারাও নিশ্চয়ই খুশি হব দেশটা যদি গণতন্ত্রের পথে যায়। 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতন, তারপর আমরা দেখেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটা টালমাটাল অবস্থা তো ছিলই। একটা প্রকাশ্যে সেখানকার বিভিন্ন নেতাদের ঘৃণা ভাষণ, ভারত নিয়ে বিদ্বেষী মন্তব্য। তো এখন এই যে তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে একটা নিয়োগ হওয়ার পথে তিনি যাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শুভেচ্ছা বার্তা দিলেন। তো কি মনে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন পথে এগোবে এবার? না, আমিও বোধহয় আপনাকেও এর আগে বলেছিলাম যে একটা হুম, ইন্টারিম সরকারের পক্ষে সব সমাধান করা যায় না। সম্ভব না। হ্যাঁ, আর সেখানে অনেক রকম মুখ থাকে, অনেক রকম জায়গা থাকে, অনেক রকম মানে কি বলবো, বিশৃঙ্খলা থাকে, নৈরাজ্য থাকে। তো যে কোনো ক্ষেত্রেই একটা সরকার যদি কোনো দেশের নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার হয়, তাহলে তার কাছে আমি তো আবারও বলছি, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আশা করতে পারি দুই দেশের সরকারের পলিসি নিয়ে কথা উঠুক, কথা চালাচালি হোক আর কি। কিন্তু তারেক রহমান দেখলাম যে খুব সুন্দর একটা কথা বলেছেন যে যে কোনো দেখবেন যে কোনো সার্বভৌম স্বাধীন দেশের রাষ্ট্রনায়ক যা বলে সেটাই তিনিও বলেছেন। দেখলাম যে তার যে মানে উনি বলেছেন যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো, সেটাও আমরা প্রত্যেকে পরস্পরকে আমরা সম্মান দেব, পরস্পরকে মর্যাদা দেব। তার ভিত্তিতে নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা নেবে দুই সরকারই আমি বলবো। কিন্তু আমি আবারও বলেছিলাম, এটা আগেও আপনাদের বহুবার বলেছি, যে বাংলাদেশের জনগণকে দিনের পর দিন আপনি ভিসা আটকে রাখলেন, দিনের পর দিন আপনি এই সমস্যাগুলো তাদের থাকলো, তাদের বাজার যদি তারা না আসতে পারে, তখন তো মানুষের ক্ষোভটা তখন বাড়বে না? ফলে এই জায়গাগুলো অবশ্যই জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা নিশ্চিতভাবেই থাকা উচিত। এবং নেপাল নিয়ে আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ তৈরি হচ্ছে, হুম, আন্তর্জাতিক পরিস্থিতিতে নেপাল আবার একটা শিরোনামে আসছে সংবাদ মাধ্যমে। কিন্তু আপনি দেখুন যে সেখানেও আমরা কি চাইতে পারি, আমরা চাইতে পারি নেপালের জনগণ তার নিজের সরকারকে কি কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা কি চাইবো, আমরা চাইবো নেপালের যে সাধারণ মানুষ বা পশ্চিমবাংলার যে সাধারণ মানুষ এবং বাংলাদেশের যে সাধারণ মানুষ, ভুটানের যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কটা আরো দৃঢ় হোক আর কি। ঘৃণা পিপুলস যাতে না ছড়ায়। ইনিশিয়েটিভ, হ্যাঁ নিশ্চয়ই আমরা পরস্পরকে, আমি বহুবার এটা আপনি জানেন সমস্ত মিডিয়াকে আমি বলার চেষ্টা করেছি, এই ঘৃণা বিদ্বেষ কখনো কোনো একবিংশ শতাব্দীতে কখনো ভালো কিছু করতে পারে না। এবং এই ঘৃণা বিদ্বেষের মূলটা কিন্তু আমরা পরস্পরকে চিনি না, পরস্পরকে জানি না। কালকেই আমার সাথে একটি ছেলে, সে ঘটনাচক্রে, আমি শব্দটা বলছি হিন্দু, সে বলছে আমি তো খুঁজছিলাম, দেখলাম যে আপনি একমাত্র তখন ঠিকঠাক বলতেন আর কি। আমি তো রাস্তা দিয়ে ঘুরতাম আর কি, আর ভাবতাম যে দাদার কথাটাই ঠিক হচ্ছে। আমার বন্ধু আছে পূর্ব ঢাকায় আর কি, তো তারা তোমার ভালো পুজো করেছে। আপনি দেখুন, আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, চমৎকার ভাবে ঢাকা ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সরস্বতী হচ্ছে আর কি, পুজো। সরস্বতী পুজো তো বিপুল হয়েছে আর কি।
সুতরাং গেল গেল রব তোলার মতো তখনও ছিল না, এখন তো নেই। সংখ্যালঘুরা তাহলে এবার একটু নিরাপদ বোধ করবে মনে হয়। সংখ্যালঘু দেখুন, এই যে যতটা বলা হয় সবসময়, যেটা এখানে বলা হয়, এখানে বলা হয় যে এটা কি এটা ন্যারেটিভ তৈরি করা এই হয়েছে। রাজনীতি, আঞ্চলিক একদমই তাই। রাজনীতির জন্য? দেখুন, সব জায়গায় সমস্ত দেশেই হুম। সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা থাকে, তাদের এক ধরনের ইনসিকিউরিটি থাকে, খুব স্বাভাবিকভাবেই তারা তারা একটা নিরাপত্তার অভাব অনেক সময় বোধ মানে ভয় পায় তারা আর কি। কিন্তু যতটা বলা এখানে হয়, বিষয়টা ওরকম নয়। গেল গেল যে ধরুন, ওখানে তো এখনো যদি আপনি সংখ্যার হিসেবে দেখেন, প্রায় 2 কোটির মতো সংখ্যালঘু তারা আছে। কটা মন্দির ভেঙেছে আপনি বলুন? আপনার এখানে যদি দেখেন, এখানেও যে সমস্যা কিছু কিছু তো আছে। এখানেও তো রামকৃষ্ণ মিশন এবং ভারত সঙ্ঘের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, দর্শনের দিক দিয়ে দ্বন্দ্ব আছে, ওখানেও আছে। ওখানেও ধরুন যে যারা আছেন সংখ্যালঘু সম্প্রদায়, তারা ভালো মন্দ মিশিয়েই তারা আছেন, ভয়েও আছেন, আবার নির্ভয়েও আছেন, তারা পার্টিসিপেট করছেন, তারা পুজো করছেন, তারা সমস্ত উৎসবে তারা অংশ নিচ্ছেন। এটাকে তৈরি করা হয়, এটা রাজনৈতিক একটা কিন্তু ন্যারেটিভ তৈরি নির্বাচিত করা হয়। সরকার যেহেতু অবশ্যই হচ্ছে, নির্বাচিত সরকারের একটা প্রশাসন, একটা স্থিতিশীলতা নিশ্চয়ই, আসবে। সেটা তো আমি বারবার যেটা বলার চেষ্টা করি, হুম। ইন্টারিম তো সব সমস্যার সমাধান করতে পারে না। শেখ হাসিনা, তাকে কি প্রত্যর্পণের জন্য এবার বিএনপি ভারতের কাছে আবেদন করতে পারে? দেখুন, আমি তো শুনছি যে এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের নরেন্দ্র মোদীও যেতে পারেন, বা অন্যান্য কোনো প্রভাবশালী হুম। আহ, মন্ত্রী বা কেউ নিশ্চয়ই যাবেন, প্রতিনিধি। এগুলো তাদের নিশ্চয়ই আলোচনা হবে আর কি। সুতরাং এইটা আমার পক্ষে বলা মুশকিল, তবে হ্যাঁ, এটা নিশ্চয়ই আলোচনা একটা বিষয় হবে। শুধু তো শেখ হাসিনা না, আমরা যেটা শুনেছি, এটা অন্যান্য অনেক সংবাদ মাধ্যমে বলেওছে, আওয়ামী লীগের একটা বিরাট অংশ আর কি কলকাতাতেও অনেকে থেকে গেছেন আর কি। তো এইসব নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে আর কি। এটা আমি তো বলছি, এটা আশা করি এটা কাম্য, যে গণতন্ত্রের সুবাতাস বয়ে যাক প্রতিবেশী রাষ্ট্রে, এবং তার ফলে আমাদের যে বিদ্বেষ, আমাদের যে ঘৃণা, আমাদের পরস্পরকে না জেনে অনেক মন্তব্য করা, সব পক্ষের কথাই বলছি, সেটা বন্ধ হোক। বাংলাদেশে এমন কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে যে এই বিভিন্ন যে তাদের মানে আওয়ামী লীগের যে কার্যালয়গুলি তালাচাবি বন্ধ ছিল, সেগুলো খুলে দেওয়া হচ্ছে বিএনপির উপস্থিতিতে। তো কোথাও গিয়ে কি এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, লক্ষ্য, তাতে কি আওয়ামী লীগ আবার ফিরতে পারে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে? দেখুন, আমি শুধু না, সেটা কি বিএনপির মানে উপস্থিতিতেই সম্ভব কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত নিয়ে গেছিলেন কিন্তু মেজর জিয়া। যদিও শেখ হাসিনা সেটা কোনোদিনই স্বীকার করেননি, বরং যত কুৎসিত ভাষায় বেগম জিয়াকে এবং মেজর জিয়াকে গালাগালি দিয়ে গেছে। কিন্তু ওনার কৃতজ্ঞ থাকা উচিত ছিল যে গণতন্ত্রের কারণে কিন্তু মেজর জিয়া কিন্তু ওনাকে, তখনও উনি ভারতে ছিলেন, বঙ্গবন্ধু হুম। দুর্গ মৃত্যুর পরে আর কি, হত্যাকাণ্ডের পরে আর কি। কিন্তু ফলে এবারও কি হবে সেটা আমি আগাম কিছু বলতে পারবো না। তবে আমি সবসময় বলার চেষ্টা করছি, যখন ইতিবাচক, শোন, আওয়ামী লীগেরও তো সবকটা লোক একবারে মাফিয়া বা গুন্ডা নয়, এটাই বিশ্বাস করি। অনেকে আছে লীগকে তারা সমর্থন করেন, বংশ পরম্পরায় তারা শেখ মুজিবকে ভালোবাসেন। তো তাই যদি হয়ে থাকে, তাহলে যদি ভবিষ্যতে এই যে পরস্পরের সঙ্গে একটা সম্পর্ক আবার নতুন করে তৈরি হয়, সেটা আমার তো খুশি, আমরা তো খুশি হবো আর কি। খুশি হবো এই কারণে সেটা। কিন্তু লীগে একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে লীগ, যেটা পশ্চিমবাংলায় খুব কম বলা হয়, শেখ হাসিনার রেজিম বা তার আগের শেখ মুজিবের রেজিমেও আওয়ামী লীগ কিন্তু প্রভূত অন্যায় করেছে, প্রভূত গোলমাল করেছে, প্রভূত সন্ত্রাস চালিয়েছে, গণতন্ত্রকে গলা টিপে মেরেছেন তারা। এইটা যদি আমরা স্বীকার না করি, সেটা কিন্তু আমাদের পক্ষে ঠিক না, যেটা আমরা পশ্চিমবাংলায় বিশেষ করে মিডিয়া বা অন্যান্য মানুষরা স্বীকার করতে চান না আর কি। আজকে যে জামাতের বারবারন্ত দেখছেন, এর শিকড়টা, এর বীজটা কারা পুঁতেছে? শেখ হাসিনা তো। সরকারি টাকায় মডেল মসজিদ প্রত্যেকটা জেলায় কে তৈরি করেছিল? কওমি মাদ্রাসার সঙ্গে তার সম্পর্ক ছিল পুত্র ও জননী, তারা তাকে জননী বলতো। তো সুতরাং আপনি শুনুন, তার অনেক দ্বৈত চরিত্র ছিল। একদিকে তিনি কওমি মাদ্রাসাকে পেট্রোলাইজ করতেন, হ্যাঁ, গোড়া ইসলামকে পেট্রোলাইজ করতেন, আর একদিকে যখন পশ্চিমবাংলায় মানুষের সামনে তিনি তার একটা গণতন্ত্রপ্রেমী, রবীন্দ্র ভক্ত একটা মুখ তিনি সামনে রাখতেন। ওটা তো ঠিক না। কিন্তু আমি কেন বলছি এটা, যে দেখুন, শেখ হাসিনার পুত্র, আপনি জানেন কিছুদিন আগে একটা ইন্টারভিউ বলেছেন কিন্তু, যে আওয়ামী লীগ ফিরবে কিনা জানি না, কিন্তু শেখ হাসিনা যে এরা, সেটা কিন্তু শেষ হয়ে গেছে।
সেটা কিন্তু আমি বলছি না। সেটা কিন্তু ওই তার জয়, যে শেখ হাসিনার ছেলে, তিনি কিন্তু ইন্টারভিউয়ে পরিষ্কার এটা আল জাজিরাকে বলেছে। সুতরাং এটা তো আমি নতুন করে আমার বলার কিছু থাকছে না। আমার মনে হয় না শেখ হাসিনার এরা সত্যি আর ফিরে আসতে পারবে। এখন ভবিষ্যতে দেখুন আওয়ামী লীগ কবে কি ফিরবে না ফিরবে, এটা সেই আমাদের 34 বছরের সিপিএম এর মতো, যে সিপিএম কবে ফিরবে, সিপিএম কি আদৌ ফিরবে, করতে করতে দেখুন কতগুলো বছর চলে গেল আর কি। ভবিষ্যতে 100 বছরের মধ্যে গোটা উপমহাদেশের ছবি কি হবে সেটা হুম। বলা এখনই বোধ হয় সমীচীন হয়ে যাবে। একদমই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সেটাই বা কোন পথে যাচ্ছে, কারণ বাংলাদেশের এই সফল নির্বাচন তার জন্য অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে একদিকে যেমন পাকিস্তান, চীনও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে তারা জানিয়েছে। কিভাবে দেখছেন? না, আমি তো বলছি দেখুন, প্রত্যেকেই তো আজকে আজকে যে গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ইকোনমির যে চেয়ারটা ছিল আর কি, এবং সেইটা কিন্তু অনেক বদলে যাচ্ছে। বিশেষ করে ট্রাম্পের যে অর্থনৈতিক জায়গাটা, হুম। সেটা কিন্তু সবাইকেই বেশ দুশ্চিন্তায় ফেলেছে। তারপরে তিনি যে যারা গণতন্ত্রের কথা বলে, এই আমেরিকা বলে তো, কিন্তু আপনি দেখুন ভেনেজুয়েলার শাসককে যেভাবে বেডরুম থেকে তাকে ছিনিয়ে নিয়ে হুম যাওয়া হুম হলো হুম আর কি, সেটা নিশ্চয়ই গণতন্ত্রের কোনো ভালো সংজ্ঞা নয় আর কি। ফলে দেখুন, আমরা তো বারবার এটা বলার চেষ্টা করছি যে ওই দুটো জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে রাষ্ট্রে রাষ্ট্রে বাণিজ্যের কারণে, নানান কারণে প্রত্যেক রাষ্ট্রই বা প্রত্যেক সরকারই সে দেশের, তারা হয়তো নিজের ইন্টারেস্টটা দেখে। সেটা আমি খুব একটা তাদের দিক দিয়ে বলবো হয়তো ঠিক। কিন্তু আমি আবারও বলছি যে যে রাষ্ট্রগুলোর আপনি নাম বলছেন, সমস্ত দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর কিন্তু একটা ইমিডিয়েট দরকার আর কি, যে সেটা ধরুন সত্যি কথা, আমার যদি সুযোগ হয়, বিএনপির যিনি এখন ক্ষমতায় যারা আসছেন তাদেরও আমার বার্তা দেওয়ার ইচ্ছে আছে, যে একটা পিপলস ইনিশিয়েটিভ তৈরি করাটা এই মুহূর্তে কিন্তু ভীষণ দরকার। প্যারালাল একটা হচ্ছে সরকারি জায়গা থেকে যেমন হচ্ছে না হচ্ছে, সেই সিদ্ধান্তটা সবসময় আমি আপনি ঠিক করতে পারবো, কিন্তু জনগণের সঙ্গে জনগণ, ধরুন ছোট্ট ভুটানের যে দেশটা আছে, তারও কিছু চাহিদা আছে, তারও পানি নিয়ে জল নিয়ে কিছু চাহিদা আছে। ফলে আমাদের সবার কথা ভেবে কিন্তু ওখানকার জনগণ কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, এইটা নিয়ে যদি আমরা একটা পিপুলস ইনিশিয়েটিভ অদূর ভবিষ্যতে করতে পারি, তাহলে দেখবেন এটা অনেক ইতিবাচক নেবে। সরকারকেও তাকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে দলবদ্ধভাবে। আপনি একা গিয়ে বললেন বা আমি একা গিয়ে বললাম, ওটা তো হবে না। একটা যদি একটা প্রেশার গ্রুপ তৈরি করা যাবে, দেখো এইটা ঠিক এইটা বেঠিক, এবং যুদ্ধ মানুষকে কিছু দিতে পারে না, এটা বারবার প্রমাণ হয়েছে, এর আগেও প্রমাণ হয়েছে, পৃথিবীতে প্রমাণ হয়েছে, রবীন্দ্রনাথ বহুবার বলেছে। হ্যাঁ, চার্লি চ্যাপলিনের বহু ফিল্ম আপনি দেখুন। তো সব জায়গায় নিয়ে 60-এর দশকে যে আমেরিকার যে পলিসি ছিল সাংঘাতিক চরম একটা দক্ষিণপন্থী, আবার সেইটা ট্রাম্প শুরু করছে আর কি। সেখানেও অনাবাসীদের উৎখাত করা হচ্ছে, বেকারি বাড়ছে। হুম। এই জায়গাগুলোকে আপনাকে ভাবতে হবে যে কিভাবে দিনের পর দিন, এই যে দেখুন আমাদের এখানে ভারতে দেখুন না, এখানে আমাদের অসংগঠিত ওয়ার্কার কত বেড়ে গেছে, গিগ ওয়ার্কার কত বেড়ে গেছে। সুতরাং যুদ্ধ তো তাদের পেটে ভাত দেবে না, আমাদের ভাবতে হবে যে ইতিবাচকটা কি হতে পারে, যুদ্ধ পরিস্থিতিকে কিভাবে অ্যাভয়েড করে সত্যি টেবিল টক করা যায় নাকি। হ্যাঁ, আমাদের কথা আমরা আসতে পারি, কূটনৈতিক আলোচনার কূটনৈতিক মাধ্যমে আলোচনা, সমাধান। সাধারণের আলোচনা, হুম। এগুলো আমরা কি করে আমরা শুরু করতে পারি, সেইটা আমার মনে হয়। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি সবসময় বলবো যে আলোচনার টেবিলে চেষ্টা করা যেতে পারে, সমাধান সম্ভব কি সম্ভব।